এখনকার বিষয়টা ভাবুন তো, যদি একবার সত্যিই সমুদ্রের জল মালদা অবধি যায় তাহলে হয়তো দেখা যাবে এটা 3 কোটি 4 কোটি। এখন মালদা বঙ্গোপসাগরের জল কোন পথে যাবে? মালদা পর্যন্ত সমুদ্র থেকে উঠে স্ট্রেট সারফেসের উপর দিয়ে বেরিয়ে যাবে মালদা শহর পর্যন্ত। এটা তো আর নদীপথ ধরে এগোবে না। তাহলে আপনি বলছেন সাগর বলতে এখানে হয় মেদিনীপুরে, পূর্ব মেদিনীপুরে দীঘা থেকে বা মন্দারমণি থেকে, অথবা এদিকে বঙ্গোপসাগর থেকে, বা এদিকে বঙ্গোপসাগরে আপনার দক্ষিণ 24 পরগনা মানে কাকদ্বীপ, সাগরদ্বীপ, এখান থেকে মালদা। এবারে তার মানে এখন যদি এটা হয় তাহলে সেখানে কিন্তু কয়েক কোটি মানুষের প্রাণ চলে যেতে পারে। সুতরাং সেই জায়গাটা আমার যেটা মনে হয় এখনো পর্যন্ত আমাদের হাতে কিন্তু কমপ্লিটলি সময় বেরিয়ে গেছে সেটা বলা যাবে না, এখনো সময় আছে। আমরা মনে করলে কিছুটা প্রিপারেশন নিতে পারি। আমরা ভূমিকম্পকে থামাতে পারবো না, কিন্তু এই যে মাস লস হয়ে যাচ্ছে মাটির তলা থেকে, আমরা সেটাকে থামাতে পারি। আমরা প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ করতে পারি যেটা সুনামিকে প্রোটেকশন দিতে পারে। সুন্দরবন অঞ্চল আস্তে আস্তে প্রত্যেক বছর একটু একটু করে ধ্বংস হয়ে যাচ্ছে, আমরা সেখানে সুন্দরবনকে নতুন করে তৈরি করতে পারি। কোস্টাল রিজিয়নগুলোতে প্রপার ম্যানেজমেন্ট প্ল্যান যদি আমরা নিয়ে আসি তাহলে কিন্তু এই মাটি কাঁপা, তলার থেকে মাটি ধুয়ে যাওয়া, বাড়ি বেঁকে যাওয়া, বাড়ি হঠাৎ করে নেমে যাওয়া, এই সমস্ত বিষয়গুলোকে আমরা একটা পরিকল্পনা দিয়েই কিন্তু আটকে দিতে পারি। কিন্তু সেক্ষেত্রে ব্যক্তিগতভাবে কোনো উদ্যোগ নিয়ে কেউ করতে পারবে না। এখানে সরকারকেই পদক্ষেপ নিতে হবে, সরকারকেই ব্যবস্থা নিতে হবে, যথোপযুক্ত পরিকল্পনার দ্বারা আমাদেরকে কাজটা করতে হবে। কোথাও কি মানুষের এই যে কার্যকলাপ, এত হাই রাইজিং সব বিল্ডিং বানানো, এইগুলোই ভূমিকম্পের জন্য পরোক্ষে দায়ী? অবশ্যই হিউম্যান ইম্প্যাক্ট বলতে এটা একটা গুরুত্বপূর্ণ কারণ। আমরা মাটির তলা থেকে প্রচুর পরিমাণে জল তুলে নিচ্ছি, তারপরে সারফেস ব্যালেন্স হারিয়ে ফেলছে, এটা একটা কারণ। আমরা মাটির উপরের যত পুকুরগুলো ছিল তাকে চুরি করে নিয়েছি, যার ফলে মাটির তলায় জল ঢুকতে পারছে না, এটা একটা কারণ। এছাড়া কলকাতার ক্ষেত্রে তো আছেই, আপনারা জানেন মেট্রো রেল, এতগুলো ফ্লাইওভার, এতগুলো ব্রিজ, এই যে সমস্ত যে লোডগুলো সারফেসের ওপরে, এই টোটাল লোডটা কোনোটাই কলকাতা শহরের নেওয়ার মতো এতটা ক্ষমতা নেই। কলকাতা শহর কিছুটা লোড নিতে পারে, 10 তলা 15 তলা বিল্ডিং নিতে পারে, কিন্তু কলকাতা শহর 42 নিতে পারে না, 64 নিতে পারে না। কলকাতা শহর মেট্রোটাকে ক্যারি করেছে কারণ সেটা মাটির মধ্যে আছে বলে, কিন্তু তাই বলে আমি ওপর দিয়ে অনেক ফ্লাইওভার বানিয়েছি। এখন ন্যাচারালি হয়তো আলোচনার ক্ষেত্রে বিষয়টা আসতেই পারে যে কলকাতার ক্ষেত্রে কি তাহলে দরকার ছিল না? অবশ্যই দরকার ছিল, কিন্তু কলকাতার মাটি কতটা নেবে এই দরকারের ব্যাপারটাকে পূরণ করতে গিয়ে কলকাতার মাটি কতটা নেবে, কলকাতা কতটা সহ্য করতে পারে, সেইটা আমরা বিন্দুমাত্র ভাবিনি। আমাদের কাছে বারবার মনে হয়েছে কলকাতার দরকার সুতরাং করে দাও। এই যে করে দিলাম, করে দেওয়ার পরে সে অ্যাকচুয়ালি আছে কোথায়? আমরা যে বাড়িগুলোকে বেঁকে যাচ্ছে দেখছি, সে তো বেসিক্যালি একটা ছাদের মধ্যে বসে আছে বাড়িগুলো, তলাটা ফাঁপা। এবার সেই তলার জায়গাটা যখনই নড়চড় করে উঠবে সে তো অটোমেটিক্যালি নামতে শুরু করবে। সবথেকে বিপজ্জনক কোন রাজ্য এই মুহূর্তে দাঁড়িয়ে? এই মুহূর্তে সমস্ত কোস্টাল এরিয়াগুলোই সবচেয়ে বিপজ্জনক এরিয়া, তার মধ্যে পশ্চিমবঙ্গ সবচেয়ে বেশি। তার কারণটা আপনারা জানেন ভালো করে, মুম্বাইতেও দেখবেন যে নাভি মুম্বাই হয়ে গেছে, নতুন একটা শহর বানিয়ে ফেলা হয়েছে। কলকাতার ক্ষেত্রে কিন্তু এখনও পর্যন্ত কোনো প্রিপারেশন নেই। যে আমরা যে বলছি ডিগ্রেডিং সিটি, আমরা বলছি নাসা বহুদিন আগে তাদের রিসার্চ রিপোর্টে বলেছে আগামী 10 থেকে 12 বছরের মধ্যে কলকাতা শহরের খিদিরপুরে বঙ্গোপসাগরের জল এসে পৌঁছবে। অর্থাৎ আস্তে আস্তে আমাদের পায়ের তলা থেকে কিন্তু মাটি সরছে, প্রকৃতি নিজের মতো করে কাজ করে চলেছে, শুধু আমরা চুপ করে বসে আছি। এই যে জায়গাটা, এখান থেকে যদি আমরা বেরোতে না পারি তাহলে কিন্তু আমরা কলকাতার হারিয়ে যাওয়াকে আটকাতে পারবো না। কলকাতাকে যদি হারিয়ে যাওয়াকে আটকাতে হয় আমাদেরকে এখনই পরিকল্পনা নিতে হবে, এখনই সেই মতো কাজ করতে হবে, তাহলে কলকাতা কিন্তু অনেকটা সাস্টেন করতে পারে, কিন্তু আদারওয়াইজ আমাদের হাত থেকে বেরিয়ে যাবে। পশ্চিমবঙ্গ আপনি বলছেন সব থেকে বিপজ্জনক এই মুহূর্তে ভারতবর্ষের মধ্যে। একদম। আপনি একটা ডেট এবং সময় আপনি বলেছেন যে অদূর ভবিষ্যতে খুব সামনেই একটা ভারত মায়ানমার সীমান্তে একটা ভূমিকম্পের আশঙ্কা করা হচ্ছে, একটা সম্ভাবনা করা হচ্ছে, এটা কতদিনের মধ্যে? টেন্টেটিভলি আমরা তো বলছি যে উইদিন নেক্সট 15 to 20 ডেজ, 15 থেকে 20 দিনের মধ্যে। মানে 15 থেকে 20 দিনের মধ্যে একটা ভয়ঙ্কর ভূমিকম্প আসতে চলেছে ভারত এবং মায়ানমার সীমান্তে। কোথায় কোথায় এর ইম্প্যাক্টটা পড়বে ভারতের? এখানে যদি যে ভূমিকম্পের সম্ভাবনাটা তৈরি হচ্ছে, ইন্ডিয়া প্লেট যেভাবে মুভ করছে, তাতে কিন্তু সম্ভাবনাটা সবচেয়ে বেশি হচ্ছে টোটাল নর্থ ইস্ট ইন্ডিয়ার ওপরে। ইম্প্যাক্ট আসতে পারে আন্দামান নিকোবর আইল্যান্ডে,
ইম্প্যাক্ট আসতে পারে হিমালয়ান মাউন্টেনাস রিজিয়নে। এই অঞ্চলটা জুড়ে একটা বিস্তীর্ণ প্রভাব, অর্থাৎ উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যগুলো, বাংলাদেশ, নেপাল, ভুটান, পশ্চিমবঙ্গের পুরোটা এবং প্রান্তবর্তী ঝাড়খণ্ড, বিহার, এই সমস্ত অঞ্চলে এটা কি অত্যন্ত তীব্রতা কতটা হতে পারে বলে আপনারা আশা করছেন? প্রবল না মৃদু? এখন দেখুন, তীব্রতাটা পারফেক্টলি প্রেডিকশন করা সম্ভব নয়, মানে আগে থেকে বোঝা যায় না, কিন্তু যে ধরনের অবস্থার দিকে যাচ্ছে তাতে কিন্তু মোর দেন 6 রিক্টার স্কেলের ভূমিকম্পের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। ঠিক। আমি আজকে শেষ প্রশ্ন করব আপনার কাছে, এই যে ভূমিকম্প, এর তো প্রেডিকশন আগে থাকতে করা যায় কি যায় না, এটা নিয়ে একটা প্রশ্ন ছিল অনেক আগে, কিন্তু আপনি বর্তমানে যে কটা প্রেডিকশন করছেন, টুইট করছেন, প্রত্যেকটা মিলে যাচ্ছে। এটা করার উপায়টা কি, মানে কিভাবে এটা বুঝতে পারছেন? দেখুন, এটা একটা বড়সড় সায়েন্স বেসিক্যালি, এবং এই সায়েন্সের মধ্যে দুটো পার্ট আছে। আমরা এখন যেটা মূলত করি সেটা হচ্ছে মেনলি ম্যাথমেটিক্যাল প্রসেসে খানিকটা ক্যালকুলেশন করি, কিন্তু এটাকে সঠিকভাবে একদম কোন ডেটে হবে, কোন পয়েন্টে হবে, কোথায় তার উপকেন্দ্র হবে সেটা বলে দেওয়ার জন্য কিন্তু প্রপার ল্যাবরেটরি থাকা দরকার। সেই ল্যাবরেটরি ব্যক্তিগত উদ্যোগে কারোর দ্বারা করা সম্ভব নয়, কারণ এটা হিউজ অ্যামাউন্ট, এটা সরকার মনে করলে করতে পারেন। তো এটাতে কি করা যেতে পারে সেটা বলি আপনাকে। আমরা এখন যেটা করছি সেটা হচ্ছে দুটো তিনটে আসপেক্টকে নিয়ে, অর্থাৎ তিনটে চারটে ভ্যারিয়েবল, সেই ভ্যারিয়েবলগুলোকে আমরা সাজাই। কি ভ্যারিয়েবলগুলো, যেমন ধরি আপনাকে যে কলকাতায় একটা ভূমিকম্পের সম্ভাবনা আছে, কিভাবে আমি প্রেডিক্ট করছি। প্রথমত বিষয়টা হলো যে কোথায় কতটা লোড আছে, লোড ডিস্ট্রিবিউশনটা কেমন, এবং শুধু তাই নয়, আমরা বেশ কিছু পতঙ্গের চলাফেরাকে অবজার্ভ করি। পিঁপড়ে মাটির গর্ত থেকে কখন বেরোচ্ছে, কচ্ছপ জাতীয় প্রাণীরা, যেখানে পুকুর আছে সেখানে কচ্ছপ জলের উপরে ভেসে উঠছে কিনা, বাদুড় জাতীয় প্রাণী যারা গাছের মধ্যে থাকে তারা খুব অস্থির হতে শুরু করে ভূমিকম্পের আগে। এটা গেল একটা দিক। নেক্সট একটা দিক কি, আকাশে আপনারা খেয়াল করবেন যে বিভিন্ন ধরনের গ্রহ, উপগ্রহ, অমুক তসুক ইত্যাদি আছে, নক্ষত্রগুলোও আছে। এই প্রত্যেকটা গ্রহ, উপগ্রহ এবং নক্ষত্রের মধ্যে একটা ইন্টারনাল একটা অ্যাক্সিলারেশন আছে, প্রত্যেকে টানছে, এবং সেই টানের ব্যালেন্সের ফলেই তারা মহাশূন্যে সবাই ভেসে আছে। এবং তাদের এই টানের সাথে পৃথিবীর অভ্যন্তরের যে শক্তির কথা বলছিলাম, সেই শক্তি কিন্তু কোরিলেটেড। ফলে পৃথিবীর অভ্যন্তরের শক্তি, ওই গ্রহ বা নক্ষত্র কতটা কাছাকাছি এলো পৃথিবীর, কতটা দূর দিয়ে পাস করে যাচ্ছে, তার উপরে ইন্টারনাল এনার্জি সে কতটা রেডিয়েট করবে, কতটা শক্তি সেখান থেকে নির্গত হবে, একটা ধারণা লাভ করা যায়। এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা ক্যালকুলেট করে বলতে পারি যে এতটা দিন পরে বা সম্ভাব্য এই কদিনের পরে আলটিমেটলি একটা ভূমিকম্পের সম্ভাবনা তৈরি হতে পারে। তৃতীয় যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আমরা যেটা ফলো করি সেটা হচ্ছে পুরো হোল ওয়ার্ল্ডের আর্থকোয়েক ম্যাপ, এবং হোল ওয়ার্ল্ডের আর্থকোয়েক ম্যাপের রেসপেক্টে যেমন ধরি বলুন আপনাকে যে আজকেই সকাল থেকে 3টে বড় ভূমিকম্প হয়েছে, এবং এই 3টে বড় ভূমিকম্পের মধ্যে একটা হচ্ছে সালোইসি ইন্দোনেশিয়া, একটা হয়েছে নিউজিল্যান্ডে, এবং আরেকটা হয়েছে কিন্তু মোটামুটিভাবে বলা যেতে পারে যে আমাদের সাউথ ইন্ডিয়ান পার্টে। এবার এই 3টে ভূমিকম্পের সীমারেখাকে যদি আপনি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন আমাদের এই ভারতবর্ষ রয়েছে ইন্দো অস্ট্রেলিয়ান প্লেটের ওপরে, একদম উত্তরে ভারত, উত্তর পশ্চিমে, আর দক্ষিণে 3টে পয়েন্টে ভূমিকম্প হলো। এই 3টে পয়েন্ট কিন্তু যে ভূমিকম্প হচ্ছে তার এনার্জি কিন্তু ভারতীয় পাতকে উত্তর এবং উত্তর পূর্ব দিকে ঠেলছে, ফলে ন্যাচারালি তার ইম্প্যাক্টেও কিন্তু একটা ভূমিকম্পের সম্ভাবনা তৈরি হচ্ছে। ফলে আমরা সামগ্রিকভাবে বিষয়টাকে বলি ফাজি লজিক। অনেকগুলো লজিককে নিয়ে আলোচনা করে 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 আমরা একটা সিদ্ধান্তে উপনীত হতে পারি যে তার মানে এই অঞ্চলটাতে একটা ভূমিকম্প হতে পারে। ঠিক, অর্থাৎ আশঙ্কা কিন্তু রয়েছে, এবং কলকাতা এইরকমই একটা ডেঞ্জার জোনের মধ্যে এই মুহূর্তে অবস্থান করছে। একটা ভূমিকম্পের আশঙ্কাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে।